এপিসোড 7 এর শুরুতেই দেখি চুনিও আর লেই তিয়ানচিন কোম্পানিতে এসেছে। সেখানে আসার পর রিসেপশনের মেয়েটি তাদেরকে একটা জায়গায় বসতে বলে। তারা দুজন সেখানে বসে কথা বলছিল, তখনই তাদের কাছে একটা এমপ্লয়ি আসে। তার চেহারা দেখে চুনিও অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার চেহারা দেখতে সেই লোকটার মতো যাকে সে 19 ফ্লোরে দেখেছিল। সে এমপ্লয়ি তার কাজ করে সেখান থেকে চলে যায়। এরপর তাদের কাছে মেন এমপ্লয়ি আসে, তার নাম ছিল ইয়ানমিং। ইয়ানমিং তাদের দুজনকে তার সাথে যেতে বলে এবং যাওয়ার আগে তাদের ফোন বাহিরে রেখে যেতে বলে, যাতে তাদের কোম্পানির কোনো তথ্য বাহিরে প্রকাশ না পায়। সে তাদের দুজনকে নিয়ে একটা কেবিনে চলে যায়। সেখানে গিয়ে সে তাদেরকে বলে তারা এই গেমে 20 ঘন্টা অতিক্রম করেছে এবং তারা বেশ ভালোই এই গেমটা খেলছে। যদি তারা এই গেমটা আরো খেলতে চায় তাহলে এই কন্ট্রাক্ট তাদেরকে সাইন করতে হবে। সে তাদেরকে আরো বলে যদি তারা এই গেমটা খেলে এবং একটা লেভেল কমপ্লিট করতে পারে তাহলে সেটার বদলে তারা তাদেরকে টাকাও দিবে। তখন চুনিও তাকে বলে আমরা এই গেমটা কেন খেলবো, কারণ আমাদের সাথে দুজন ব্যক্তি আরো খেলছিল, যাদের মধ্যে একজন গায়েব হয়ে গিয়েছে এবং অন্যজন কোমায় আছে। অন্যদিকে জিয়াংকে দেখি, সেও সেই কোম্পানিতে এসেছিল আর সেখানে আসার সাথে সাথেই সে সব স্টাফদের সাথে ঝগড়া করতে শুরু করে। সে তাদেরকে বলে তাড়াতাড়ি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি জানি তাকে তোমরাই লুকিয়ে রেখেছো আর তাদের অবস্থা তোমাদের জন্যই খারাপ হয়ে গিয়েছে। জিয়ান সেখানে অনেক বেশি ঝামেলা করতে শুরু করেছিল, তাই সেখানকার ম্যানেজার সেখানে আসে আর তাকে বলে তার কি হয়েছে সেটা তাকে জানাতে আর তার মাথা ঠান্ডা করতে বলে আর তাকে বলে আপনার কি হয়েছে সেটা আমাকে ঠান্ডা মাথায় বলুন। এটা শোনার পর জিয়াং তাকে বলে ঠিক আছে, তাহলে আমার দুই ভাই আমাকে ফিরিয়ে দাও আর তার সাথে হাসপাতালে যত বিল হবে সেই সব বিল তোমরা পরিশোধ করবে, কারণ তোমাদের কারণেই আমার ভাই হাসপাতালে ভর্তি আছে। এটা শোনার পর ম্যানেজার তাকে বলে তারা তো গেম থেকে আউট হয়ে গিয়েছিল, তারপরে তাদের সাথে কি হয়েছে সেটা আমাদের জানা নেই। এখানে জিয়াং তাদের সবাইকে ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছিল, তখনই তার কাছে একটা কল আসে। সে যখন ওই কলটা রিসিভ করে তখন সে বুঝতে পারে তাকে হ্যান কল করেছে। হ্যান তাকে বলতে শুরু করে সরি জিয়ান, আমি নতুন ফোন কিনেছি যার কারণে আমি তোমাকে কল করতে পারিনি, আমার ফোন থেকে সব নাম্বার ডিলিট হয়ে গিয়েছিল। এসব কিছু শুনে জিয়ান তার উপরে একটু রেগে যায়, কারণ সে এতদিন তার জন্য টেনশনে ছিল আর তার উপরে হ্যান তার সাথে এতদিন যোগাযোগও করেনি। কিন্তু এখন সে অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, কারণ এখন সে জানে তার বন্ধুরা ভালো আছে। এখানে জিয়াং এর সমস্যার সমাধান হয়ে যায়। এরপর ম্যানেজার জিয়াংকে তার সাথে একটা রুমে নিয়ে যেতে শুরু করে। রুমের দিকে যাওয়ার সময় সে সেখানে লিনকে দেখতে পায়। ম্যানেজার তাদেরকে রুমে আসতে বলে সেখান থেকে চলে যায়। তখন জিয়াং তাকে বলে যাই হয়ে যাক না কেন, যে কোনো কিছুর বিনিময়ে হলেও তাদের কথা একদমই শুনবে না। এটা শুনে লিন তাকে হ্যাঁ বলে। রুমের ভেতরে ঢোকার আগে জিয়াংকেও তার ফোন বাহিরে রেখে যেতে বলা হয়। তার কথা মতো জিয়াং তার ফোন বাহিরে রেখে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর ম্যানেজার জিয়াংকে তার কোম্পানির রুলসের ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু জিয়াং তার কথা ভালোভাবে শোনে না আর তাকে বলে হ্যাঁ হ্যাঁ আমি কন্ট্রাক্ট সাইন করতে রাজি আছি। কিন্তু যখনই জিয়াং জানতে পারে এই কন্ট্রাক্ট সাইন করে সে তার সাথে নিয়ে যেতে পারবে না, মানে এই কাগজটা সে নিয়ে যেতে পারবে না, তখন সে তাকে বলে তাহলে তো আমাকে একটু ভেবে দেখতে হবে। জিয়ান সেই কাগজটি দেখতে দেখতে সেখানে কাশি দেওয়ার অ্যাক্টিং করে আর ম্যানেজারকে বলে আমার জন্য একটু বাহিরে থেকে পানি আনবেন। তার কথা শুনে ম্যানেজার বাহিরে চলে যায় পানি আনার জন্য। তখন জিয়ান সাথে সাথে তার পকেট থেকে আরেকটা ফোন বের করে সেই কাগজগুলোর ছবি তুলে নিতে শুরু করে। আমরা জানি যে জিয়ানের কাছে আরো একটা ফোন ছিল যেটা হ্যানের ফোন, আর যেহেতু তার কাছে এখন দুইটা ফোন ছিল তাই সে এই ফোনের সুবিধাও নিয়ে নেয়। অন্যদিকে চুনিও আর লেইকে দেখি, চুনিও এখানে ইয়াংমিংকে বলতে শুরু করে আমি গেমের শুরুতে একটা ক্যারেক্টারকে দেখেছিলাম যার চেহারার সাথে এখানে কাজ করা একটা এমপ্লয়ির চেহারার হুবহু মিল আছে। এটা শুনে সে তাদেরকে বলে হ্যাঁ আমাদের সেই এমপ্লয়ি গেমের প্রথম দিকে কিছু সেকেন্ডের জন্য আছে, তাকে গেমের শুরুতে এই জন্যই রাখা হয়েছে যাতে সবাই বুঝতে পারে যে এই গেমটা শুরু হয়ে গিয়েছে। এরপর চুনিও আর লেই তাকে অনেকগুলো প্রশ্ন করে, কিন্তু লাস্টে তারা তাকে বলে আমরা এই কন্ট্রাক্ট সাইন করতে চাই না। এটা বলে তারা দুজন সেই রুম থেকে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে বেরিয়ে আসার পর সেখানে জিয়াং এবং লিনের সাথে দেখা হয়ে যায়। তারাও তাদের মতো সেই কন্ট্রাক্টে সাইন করেনি। তখনই একটা কেবিন থেকে কুইং বেরিয়ে আসে। কুইংকে দেখার সাথে সাথে চুনিও তার কাছে দৌড়ে চলে যায়। প্রথম দিকে চুনিওকে দেখে কুইং এর মনটা ভালোই ছিল, কিন্তু যখনই সে সেখানে লেইকে দেখতে পায় তখন তার মনটা আবার খারাপ হয়ে যায়। চুনিও এখানে কুইংকে জিজ্ঞাসা করে তুমি কি সেই কন্ট্রাক্টে সাইন করেছো? তখন কুইং তাকে জানায় হ্যাঁ আমি কন্ট্রাক্ট পেপার সাইন করেছি। এটা শোনার সাথে সাথে চুনিও তাকে বলে তুমি আমার সাথে ভেতরে চলো, আমাদের এখনই এই সাইন ক্যান্সেল করাতে হবে। কিন্তু এবার কুইং চুনিওর কোনো কথা শোনে না আর তাকে বলে আমি এই গেমটা কন্টিনিউ রাখতে চাই। তখনই আমরা দেখতে পাই কন্ট্রাক্ট সাইন করার সময় কুইং তাদেরকে কোনো প্রশ্নও করেনি, কারণ সে চাইছিল সে এই গেমের মাধ্যমে চুনিওকে দেখাবে সেও অনেক বেশি স্ট্রং আর চুনিওর তাকে বেস্ট ফ্রেন্ড ভাবা উচিত। এসব কিছু বলে কুইং চুনিওর উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর চুনিও ইয়াংমিং এর কাছে যায় আর দ্রুত
সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এখানে আমরা বুঝতে পারি চুনিও হয়তো কুইংকে দেখায় না যে সেও তাকে অনেক ভালো বন্ধু ভাবে। উপরে উপরে সে তাকে ইগনোর করলেও আসলে ভেতরে ভেতরে সে তার অনেক কেয়ার করে। কিন্তু এই জিনিসটাই কুইং এখনো বুঝতে পারেনি। যেহেতু সেই গেমে অনেক বিপদ রয়েছে, তাই কুইংকে রক্ষা করার জন্য চুনিও সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। চুনিওকে সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে দেখে সেখানে লেইও চলে আসে, আর সেও ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে, কারণ লেইও চুনিওকে বিপদের মধ্যে একা ছেড়ে দিতে চায় না। এরপর তারা দুজন মিলে একটা ট্যাক্সি ভাড়া করে বাড়িতে ফিরে যাচ্ছিল। তখনই চুনিওর ফোনে তার গ্র্যান্ডমায়ের ফোন আসে। এখানে ভিডিও কলে চুনিওর গ্র্যান্ডমা তাকে বলে, তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করতে আসো, তুমি অনেকদিন আমার সাথে দেখা করো না। তখন চুনিও তাকে বলে, আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমার একটা জরুরি কাজ রয়েছে। সে তার গ্র্যান্ডমায়ের সাথে কথা বলছিলই, কিন্তু কথা বলতে বলতে তার গ্র্যান্ডমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে চুনিও অনেক ভয় পেয়ে যায়, আর তারা দুজনই গ্র্যান্ডমায়ের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর চুনিও দ্রুত চাবি দিয়ে দরজাটা খুলতেই যাচ্ছিল, তখনই তার গ্র্যান্ডমা দরজা খুলে দেয়, আর সে দেখতে পায় তার গ্র্যান্ডমা একদম সুস্থ আছে। তার গ্র্যান্ডমা এসব কিছু ইচ্ছা করেই নাটক করেছিল যাতে চুনিও তার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা চুনিওর সাথে দেখা করে যতটা খুশি হয়েছিল তার থেকেও বেশি খুশি হয়েছিল লেইকে দেখে, কারণ সে মনে করেছিল লেই হয়তো তার নাতনির বয়ফ্রেন্ড, আর যদি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাও হয়ে থাকে তবুও লেই দেখতে অনেক স্মার্ট, আর সে চেষ্টা করবে যাতে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এরপর সে লেইয়ের হাত ধরে টেনে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়, আর তাদেরকে বলে, তোমরা যখন চলে এসেছো তাহলে আমরা এখন একসাথে খাবার খাই। পরের সিনে জিয়াংকে দেখি, সে এমন একটা জায়গাতে গিয়েছিল যেখানে অনেক বড় বড় মানুষেরা তাস খেলে, কিন্তু জিয়ান সেখানে কোনো গেম খেলার জন্য যায়নি, বরং সে সেখানে গিয়ে একটা লোককে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আসলে জিয়াং সেই লোকটির কাছ থেকে কিছু টাকা পাবে যেটা চাওয়ার জন্য সে ওখানে গিয়েছিল, কিন্তু সে দরজায় দাঁড়িয়েই ওই লোকটিকে দেখতে থাকে, কারণ আগের বার যখন সে এখানে এসেছিল আর ওই লোকটির কাছে গিয়ে তাকে হুমকি দিয়ে টাকা চেয়েছিল, তখন সেই লোকটি তাকে অনেক পিটিয়েছিল। এটা ভেবে জিয়াং সেই লোকটির কাছে গিয়ে টাকা চাওয়ার সাহস পায় না, আর সে বাহিরে চলে আসে। বাহিরে আসার পর সে বাওয়ানকে দেখতে পায়। সে খেয়াল করে বাওয়ানও সেদিকেই যাচ্ছে যেখান থেকে সে একটু আগে বেরিয়ে এসেছে, আর এই কারণেই সে বাওয়ানের পিছু করতে শুরু করে। সেখানে যাওয়ার পর সে দূর থেকে বাওয়ান এবং ওই লোকটির কথা শুনে বুঝতে পারে যে বাওয়ান সেই লোকটিরই ছেলে, যে লোকটি জিয়াং এর কাছ থেকে টাকা নিয়েছিল। এসব কিছু দেখে জিয়াং এর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে মনে মনে ভাবে টাকা ফেরত পাওয়ার জন্য সে বাওয়ানকে ইউজ করতে পারে। বাওয়ান যখন সেখান থেকে বাহিরে বেরিয়ে আসে তখন জিয়াং তার কাছে যায়, আর তার গলা ধরে হেঁটে যেতে যেতে তাকে বলে, দেখো তুমি যে গেমটা খেলছো সেটা কিন্তু একদমই সহজ নয়। কিন্তু বাওয়ান তার কথায় পাত্তা দিচ্ছিল না। তখন সে ইয়াং এর ছবি দেখিয়ে তাকে বলে, সেও এই গেমে আমাদের সাথে খেলছিল, কিন্তু সে খেলতে খেলতে আউট হয়ে যায়, আর এরপরে সে কোমায় চলে যায়। এই গেমটাকে তুমি যতটা সহজ ভাবছো এই গেমটা আসলে ততটা সহজ নয়, আমার বন্ধুর অবস্থা এখন অনেক খারাপ। এটা শুনে বাওয়ান তাকে বলে, সেজন্যই তোমরা আমাকে এই গেমটা ঠিকঠাক ভাবে খেলতে বলছিলে, আর তোমরা এত ভয় পেয়েছিলে। জিয়াং এর কথা শুনে বাওয়ান এখন অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে জিয়াংকে জিজ্ঞাসা করে এই গেম থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা কি রয়েছে। এটা শুনে জিয়াং বাওয়ানকে বলে, না, এই গেম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এরপর জিয়াং বাওয়ানকে হুমকি দিয়ে বলে, তোমার আমাকে একটা হেল্প করতে হবে, যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে আমি গেমের ভেতরে তোমাকে মেরে ফেলবো, আর ওইটা একটা গেম, তাই গেমের ভেতরে যদি আমি তোমাকে মেরেও ফেলি তাহলে আমার উপরে কোনো কেসও হবে না, এবং তার সাথেই তুমি বাস্তব দুনিয়ায় কোমায় চলে যাবে। সিন পরিবর্তন হয়, আর আমরা চুনিও, লেই আর গ্র্যান্ডমাকে দেখি। তাদের খাওয়া এখন শেষ হয়ে গিয়েছিল, আর চুনিও গিয়েছিল থাল মাজার জন্য। এদিকে গ্র্যান্ডমাকে হেল্প করতে গিয়ে লেই চুনিওর ছোটবেলার ছবি দেখতে পায়। সেটা দেখতে পেয়ে লেই স্মাইল করতে শুরু করে, আর গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে, চুনিও যখন ছোট ছিল তখন মনে হয় সে অনেক হাসি খুশি ছিল। তখন গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে, চুনিও যখন ছোট ছিল তখন সে অনেক হাসি খুশি ছিল, এবং সে অন্যদেরকেও অনেক হাসাতো, কিন্তু তার জন্মদিনের দিন তার মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যার কারণে চুনিও অনেক বেশি কষ্ট পায়। কিন্তু চুনিওর আরো বেশি খারাপ লাগে তখনই যখন সে দেখে তার মায়ের মৃত্যুর দিন তার বাবা তার মাকে দেখতে আসেনি। এখানে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি, লেই হয়তোবা চুনিওর সাথে ছোটবেলায় দেখা করেছিল, যার কারণে চুনিওর ছোটবেলার চেহারা তার অনেক চেনা চেনা মনে হচ্ছিল। এদিকে গ্র্যান্ডমা তাকে বলে, চুনিও ছোটবেলা থেকেই তার লেখাপড়ার সমস্ত খরচ নিজেই বহন করে, তার বাবা তাকে একটুও হেল্প করে না। এইসব কিছুর কারণে চুনিও সবসময় গম্ভীর হয়ে থাকে, তার মুখে কোনো হাসি নেই। অন্যদিকে চুনিও ময়লার ঝুড়িতে ময়লা ফেলছিল, তখনই সে খেয়াল করে সে ঝুড়ির মধ্যে একটা কলম পড়ে আছে।
আছে। সে যখন ওই কলমটা হাতে তুলে নেয় তখন তার মনে পড়ে যায় ঠিক একই রকম দেখতে কলম সে তিয়ানজিন কোম্পানিতে দেখেছিল, যার কারণে চুনিও দ্রুত তার গ্র্যান্ডমায়ের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে এই কলমটা সে কোথায় পেল। তখন গ্র্যান্ডমা তাকে জানায় এই পেনটা সে চুনিওর রুম থেকেই পেয়েছে। সে যখন তার রুম পরিষ্কার করছিল তখন সে কলমটা মেঝেতে পড়ে থাকতে দেখে। এটা শুনে চুনিও দ্রুত তার রুমের ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর সে অনুভব করতে পারে সে ছাড়াও তার রুমে কেউ একজন এসেছিল এবং তার সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখেছে। যদিও তার রুম গোছালোই ছিল, কিন্তু সে যে জিনিসগুলো যেভাবে রেখেছিল সেই জিনিসগুলো সেরকম ভাবে ছিল না। এবং আমাদেরকেও দেখানো হয় যে চুনিওর রুমে কালো কোট পরে একটা লোক এসেছিল যে তার জিনিসগুলো ঘেটে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। ঠিক তখনই তার পকেট থেকে এই কলমটা পড়ে যায়। এটা দেখে চুনিও ভাবতে শুরু করে তার রুমে কে আসতে পারে। তখনই তার মনে পড়ে যায় তিয়ানজিন কোম্পানি ছাড়াও আরো একটা লোকের কাছে সে এই কলমটা দেখেছে। সে ভালোভাবে সবকিছু মনে করার চেষ্টা করছিল, তখনই তার মনে পড়ে যায় এই কলমটা সে ডাক্তার জিয়ার কাছেও দেখেছে। সে এই বিষয়টা লেইকে বলে আর তখনই আমাদেরকে দেখানো হয় সত্যি সত্যি ডাক্তার জিয়া তার রুমে এসেছিল। এরপর তারা দুজন মাস্ক পরে ডাক্তার জিয়াকে ফলো করার জন্য হাসপাতালে চলে যায়। সেখানে তারা ডাক্তার জিয়াকে সারাদিন ফলো করে আর রাত্রেবেলা যখন সে গাড়িতে করে বাড়িতে ফিরছিল তখনই সে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দেয় এবং তার পিছনে একটা গাড়িকে ফলো করতে দেখে সে মনে মনে ভাবতে শুরু করে সেই হাসপাতালের ভেতর থেকে দুজন তাকে ফলো করছে। এবং সে যখন তার কলমটা নিতে যায় তখন সে খেয়াল করে সে কলমটাও তার কাছে নেই। এই সব কিছু মনে করে সে তার বসকে কল দেয় আর তাকে বলতে শুরু করে তারা আমাদের ব্যাপারে জেনে গিয়েছে। যেটা শুনে তার বস তাকে বলে তোমার কিছুদিন হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতেই রেস্ট করো। অন্যদিকে কুইংকে দেখি সে তার রুমে বসে কান্না করছিল আর তার ফোনের গ্যালারি দেখছিল। গ্যালারি দেখতে দেখতে সে ওখানে একটা ভিডিও দেখতে পায় আর ওটাকে অন করে। ওটা সেই দিনের ভিডিও ছিল যেদিন কুইং বাসে করে প্রথম কলেজে যাচ্ছিল। সে যখন বাসে করে কলেজে যাচ্ছিল তখন চুনিও বাইক নিয়ে তার বাসের পাশ দিয়েই কলেজে যাচ্ছিল। এটা দেখেই সে তার ফোন বের করে চুনিওর ভিডিও করতে শুরু করে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কুইং খেয়াল করে চুনিও এক জায়গায় তার বাইক থামিয়ে দেয় আর তার বাইকের পাশে একটা বিড়াল আহত হয়ে পড়ে আছে, কিন্তু চুনিও সেই আহত বিড়ালটাকে কোনো হেল্পই করে না। আর ততক্ষণে বাসও অনেক দূরে চলে গিয়েছিল। এসব কিছু দেখে কুইং মনে মনে ভাবতে শুরু করে চুনিও দুর্বল লোকদের সাথে থাকে না আর সে দুর্বল লোকদের কোনো হেল্পও করে না। সে বিড়ালটা আহত হয়ে পড়েছিল কিন্তু এরপরেও চুনিও তার কোনো সাহায্য করে না এবং সেখানে দাঁড়িয়েই সেই বিড়ালটাকে দেখতে থাকে। আমিও তার কাছে ঠিক একই রকম, সেজন্যই চুনিও আমাদেরকে দেখে মজা পায়। এসব কিছু ভেবে সে কান্না করছিল আর মনে মনে অনেক রাগও হচ্ছিল এবং এর সাথে আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।